বিসমিল্লাহির রহমানির রহিম। গণিতের প্রভাষক মোহাম্মদ আনোয়ার পারভেজের পক্ষ থেকে অনলাইন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ আমি আলিম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, যার নাম স্থিতিবিদ্যা, নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আলোচনার বিষয় থাকবে অনুশীলনী ৮-এর জন্য প্রয়োজনীয় তথ্য, সূত্র, কিছু সমস্যা ও তার সমাধান। তো আলোচনায় যাওয়া যাক। প্রথমে আমরা দেখব বলবিদ্যাটা কি, বলবিদ্যা কাকে বলে। তো সংজ্ঞাটা এরকম: একটি বস্তু বহু প্রকার গুণাগুণ ধারণ করে। তো এসব আলোচনার জন্য বিজ্ঞানে অনেক শাখা সৃষ্টি হয়েছে। যে শাখায় এর স্থিতিশীল এবং গতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে বলবিদ্যা বলা হয়। আমাদের এই ছিল বলবিদ্যার সংজ্ঞা। তো বলবিদ্যার দুটো প্রধান শাখার মধ্যে একটা নাম স্থিতিবিদ্যা আর একটা নাম হচ্ছে গতিবিদ্যা। তো স্থিতিবিদ্যা কাকে বলে? বলবিদ্যার যে শাখায় বলের ক্রিয়াধীন বস্তুর স্থিতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে স্থিতিবিদ্যা বলা হয়। মানে স্থিতিশীল বস্তুর বিভিন্ন অবস্থা নিয়ে আলোচনা যে শাখাতে করা হবে তার নাম স্থিতিবিদ্যা। আর বলবিদ্যার যে শাখায় বলের ক্রিয়াধীন বস্তুর গতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হবে তাকে গতিবিদ্যা বলা হয়। তো আমরা এবার দেখব প্রয়োজনীয় সূত্র ও তথ্য। আমাদের অঙ্ক করার জন্য এই সকল সূত্র লাগবে। তো প্রথমেই আমাদের সূত্র আসলো যে বলের সামান্তরিক সূত্র। বলের সামান্তরিক সূত্রটা কি? যে পরস্পর আলফা কোণে আনত রেখা বরাবর কার্যরত দুটি বল পি ও কিউ এর লব্ধি আর হলে এবং লব্ধি বল পি বলের দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে আর এর মান হচ্ছে √π² + q² + 2pq cos আলফা। এটা হচ্ছে আর এর মান, আর থিটার মান হচ্ছে tan ইনভার্স q sin আলফা প্লাস q sin আলফা বাই p + q cos আলফা। এই হচ্ছে বলের সামান্তরিক সূত্র থেকে এই দুটো সূত্র চলে আসবে। এগুলো নিয়ে আমরা অঙ্ক করবো ইনশাল্লাহ। আর লম্বাংশের উপপাদ্যটা কি? লম্বাংশের উপপাদ্য হচ্ছে আমাদের কোনো নির্দিষ্ট দিকে এক বিন্দুতে কার্যরত দুটি বলের লম্বাংশের বীজগণিতীয় সমষ্টি একই দিকে এদের লব্ধির লম্বাংশের সমান। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। এটা দিয়েও আমাদের অনেক অঙ্ক আছে, আমরা দেখব ইনশাল্লাহ। তারপর আরেকটা সূত্র আমরা দেখি, বল সংযোজনের ত্রিভুজ সূত্র বা সংযোজনের বল ত্রিভুজ সূত্র। সেটা হচ্ছে এরকম: এক বিন্দুতে কার্যরত দুটি বলের মান ও দিক কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু দ্বারা সূচিত হলে তাদের লব্ধির মান ও দিক ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু দ্বারা সূচিত হবে। এটা হচ্ছে বল সংযোজনের ত্রিভুজ সূত্র। এরপরে যে সূত্র সেটা হচ্ছে যে বলের ত্রিভুজ সূত্র। একই বিন্দুতে ক্রিয়াশীল তিনটি বল যদি পরিমাণ ও দিকে একটি ত্রিভুজের ক্রমানুসারে তিনটি বাহু দ্বারা প্রকাশ করা যায় তবে বলগুলি সাম্যাবস্থার সৃষ্টি করবে। এটা তিনটা বলকে যদি একটা ত্রিভুজের একই ক্রমে গৃহীত তিনটা বাহু দ্বারা প্রকাশ করা যায় তাহলে বলগুলোর লব্ধি শূন্য হবে আর কি। তারপরে খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, সেটা হচ্ছে লামির উপপাদ্য। তো লামির উপপাদ্যটা এরকম: কোনো বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত তিনটি একতলীয় বল সাম্যাবস্থায় থাকলে তাদের প্রত্যেকটির মান অপর দুটির অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক হবে। আচ্ছা, আমাদের যে কটা উপপাদ্য এখন পর্যন্ত দেখা হলো, এই উপপাদ্য দিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো প্রথমত আমাদের 8.1 প্রশ্নমালায় থাকবে, আর 8.2 প্রশ্নমালায় এখানে অনুশীলনে দুটা হবে, আমাদের বইগুলো দেখলে দেখা যাবে। তো 8.2-এ আলোচনা হবে সমান্তরাল বল নিয়ে। সমান্তরাল বল, এখন সমান্তরাল বলটা কি তার আমরা সংজ্ঞাটা দেখে নিই। দুই বা ততোধিক বলের ক্রিয়ারেখা যদি সমান্তরাল হয় তবে ওই বলগুলিকে সমান্তরাল বল বলে। দুটি সমান্তরাল বল একই দিকে ক্রিয়া করলে তাদেরকে সমমুখী বা সদৃশ সমান্তরাল বল বলে, এবং পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে তাদেরকে বিসদৃশ বা অসদৃশ সমান্তরাল বল বলে। তো দুটি সদৃশ সমান্তরাল বলের লব্ধিটা কি হবে? লব্ধিটা হবে কোনো অনুবস্তুর উপর ক্রিয়াশীল দুইটি সমমুখী সমান্তরাল বল পি ও কিউ এর লব্ধি হবে তাদের যোগফলের সমান, পি + কিউ।
যার দিক হবে পি ও কিউ বলদ্বয়ের প্রত্যেকের দিকের সমান্তরাল এবং যার ক্রিয়াবিন্দু পি ও কিউ বলদ্বয়ের ক্রিয়াবিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের উপর অবস্থিত এবং ওই রেখাংশকে বলদ্বয়ের ব্যস্ত অনুপাতে অন্তর্বিভক্ত করবে। এটা ছিল। এরপরে আমাদের দুটি অসমান অসদৃশ সমান্তরাল বলের লব্ধিটা কী হবে সেটা একটু দেখে নিই। কোনো অনর বস্তুর উপর ক্রিয়াশীল দুটি অসমান বিপরীতমুখী সমান্তরাল বল পি ও কিউ, যেখানে পি বড় কিউ ছোট ধরা হয়েছে, এর লব্ধি পি মাইনাস কিউ, যার দিক বৃহত্তম বল পি এর দিকের সমান্তরাল ও সমমুখী এবং যার ক্রিয়াবিন্দু পি ও কিউ বলদ্বয়ের ক্রিয়াবিন্দুদ্বয়ের সংযোজক রেখার বর্ধিতাংশের উপর অবস্থিত এবং ওই রেখাংশকে বলদ্বয়ের ব্যস্ত অনুপাতে বহির্বিভক্ত করবে। তো এই ছিল আমাদের অধ্যায়ের জন্য থিওরিগুলা। এখন আমরা সমস্যা দেখব ইনশাল্লাহ। সমস্যা যাওয়া যাক। প্রথম সমস্যাটা এরকম: কোনো বিন্দুতে ৬০ ডিগ্রি কোণে ক্রিয়ারত পি মানের দুটি সমান বলের লব্ধি কত? তো এটা আমরা বলের সামুদ্রিক সূত্র দিয়ে করে ফেলতে পারবো। তো মনে করি লব্ধির মান আর, তাহলে আমরা বলের সামুদ্রিক সূত্র অনুযায়ী পাই আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস, এখানে কিউ এর মান পি হবে, পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি কস 60, যেহেতু কোণটা ৬০ ডিগ্রি। তারপরে cos 60 এর মান 1/2 আমরা জানি, এটা বসাই দেওয়ার পরে ক্যালকুলেশন করলে আসলো 3p স্কোয়ার। এর অর্থ আর সমান √3p। এরপরে আমরা আর একটা সমস্যায় যাব। এখানে সমস্যাটা এরকম: একটি বিন্দুর উপর ক্রিয়ারত পি কিউ আর বল তিনটি সাম্যাবস্থায় থাকলে এবং পি ও কিউ বল দুটির মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে বল তিনটির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তো এখানে আমাদের যেহেতু বলগুলো সাম্য অবস্থায় আছে, তাহলে আমরা বলতে পারি যে কোনো দুটার বলের লব্ধি অন্যটি হবে। তো এখানে আমাদের যেহেতু পি আর কিউ বলের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, সেজন্য আমরা ধরে নিলাম যে পি আর কিউ বলের লব্ধি আর। তো প্রশ্ন অনুযায়ী যে পি ও কিউ বল দুটির লব্ধি হবে আর, তার মানে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। আলফা তো এখানে 45 ডিগ্রি। এটা বসানোর পরে আমাদের কস আলফার মানে cos 45 সমান বসানো হলো 1/√2। তারপরে এখানে 2/√2 মানে √2 হবে। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক। এরপরে আরেকটা সমস্যা দেখা যাক। 100 নিউটন এবং 70 নিউটন মানের দুটি বলের লব্ধি কোনো বিন্দুতে ক্রিয়া করে, এদের মধ্যবর্তী কোণের পরিমাণ 62 ডিগ্রি হলে বল দুটির লব্ধির মান ও দিক নির্ণয় করো। এখানে বল দেওয়া আছে, মধ্যবর্তী কোণ দেওয়া আছে, মানে আলফা দেওয়া আছে। তাহলে খুব সহজেই আমরা বলের সামুদ্রিক সূত্র ব্যবহার করে আমরা লব্ধি বের করতে পারবো, কোণও বের করতে পারবো। তো মনে করি লব্ধির মান আর, যা 100 নিউটন বলের দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তার মানে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কস আলফা। সূত্রটা আমরা যদি অ্যাপ্লাই করি আর কস 62 ডিগ্রির মান এটা ক্যালকুলেটরে বসাতে হবে। এটা বসানোর পরে ক্যালকুলেশন করলে আমাদের আর এর মানটা চলে আসবে। আর আমরা জানি tan থিটা সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, যেটা আমরা ইতিপূর্বে দেখলাম। সেই সূত্র যদি অ্যাপ্লাই করি করলে আমাদের মানগুলো যদি বসানো হয়, সাইন 62 ডিগ্রির মান, কস 62 ডিগ্রির মান, তারপরে ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে 0.4651884। তো থিটা সমান ট্যান ইনভার্স আমাদের প্রাপ্ত মানটা থাকলো, আর এটা ক্যালকুলেটরের সাথে বার করলে 24.95 ডিগ্রি। এটাই উত্তর। এখানে আরেকটা সমস্যা দেখা যাক। এখানে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বলদ্বয় 2 আলফা কোণে ক্রিয়াশীল এবং তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। দেখাও যে এটা প্রমাণটা করতে হবে পি ট্যান থিটা সমান কিউ ট্যান আলফা। তো এই সমস্যার সমাধান করার জন্য আমরা একটা চিত্র আঁকবো। চিত্রে এখানে পি মাইনাস কিউ বাহুটা কিছুটা ছোট, পি প্লাস কিউ বাহুটা কিছুটা বড়। আমরা এখানে পি চলে গেছে অন্যদিকে, এটা আমরা উপরে উঠাবো।
হ্যাঁ, এবার চিত্রটা কমপ্লিট হলো। তো এখানে যেটা বলতেছে যে এই কোণের সমদ্বিখণ্ডক, এই যে এখানে চিত্রে দেখা যাচ্ছে এ ই, সেটা লব্ধির সাথে থিটা কোণ উৎপন্ন করছে। থিটা লব্ধি হচ্ছে কর্ণ বরাবর যাবে, ওডি টাই আমাদের লব্ধি এখানে। তাহলে এবি বাহু পি প্লাস কিউ বলকে আর এসি বাহু পি মাইনাস কিউ বলকে প্রকাশ করতেছে, তাদের মধ্যবর্তী কোণ 2 আলফা। তো তার সমদ্বিখণ্ডক দেওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি উপরে একটা আলফা, নিচে একটা আলফা, আর সেই সমদ্বিখণ্ডক লব্ধির সাথে থিটা কোণ উৎপন্ন করছে। এই তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো থেকে আমাদের এই প্রমাণটা নিয়ে আসতে হবে। তো এই সমস্যার সমাধান করার জন্য আমরা ত্রিভুজ সূত্র ব্যবহার করব। তো কি এটা ব্যবহার করার জন্য আমরা এই যে এ বি ডি ত্রিভুজটাকে বেছে নেব। তো আমরা এই ত্রিভুজের বি এ ডি কোণটা কত সেটা বের করব, আর এ বি বি ডি এ এই কোণটা বের করব আমরা। এটা ত্রিভুজ সূত্র না, আমি রিপিট করতেছি, এইটা অঙ্কটা আমরা সাইন সূত্র ব্যবহার করে করে ফেলবো। সাইন সূত্রটা এরকম যে একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। তার মানে আমি যদি এ বি বাহুর জন্য পি প্লাস কিউ বলকে ব্যবহার করি, তাহলে আমাদের আসবে পি প্লাস কিউ বাই সাইন এ ডি বি, আর পি মাইনাস কিউ এর জন্য আসবে সাইন বি এ ডি। এই জন্য আমরা এই দুটো কোণের মানটা আগে বের করে নেব। তো এখানে দেখা যাচ্ছে আমাদের বি এ ডি সমান ডি এ সি, আর ডিএসসি সমান এই যে এখানে আলফা প্লাস এটা থিটা। আর যদি বলি বি এ ডি কত হবে, তাহলে বি এ ডি সমান এখানে দেখা যাচ্ছে যে বি এ ই মাইনাস ই এ ডি, তার মানে আলফা মাইনাস থিটা। তাহলে এইভাবে আমরা দুটো কোণ বের করে নেওয়ার পরে আমরা সাইন সূত্র ব্যবহার করব। সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে যে কথাগুলো বললাম সেগুলো লেখা আছে এখানে। তারপরে এই যে সাইন সূত্রটা ব্যবহার করলাম, এ বি বাই সাইন এ ডি বি, বিডি বাই সাইন বি এডি। তারপরে এবির জায়গায় আমরা পি প্লাস কিউ বসালাম, এবির বাহুর কে পি প্লাস কিউ বলের মান দ্বারা প্রকাশ করা হচ্ছিল। আর বিডির জায়গায় আমরা পি মাইনাস কিউ বসালাম, তারপরে এডিবির জায়গায় কোণ যেটা পেলাম সেটা বসালাম, বি এডির জায়গায় কোণ বসালাম। তারপরে পক্ষান্তর করলাম, পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ, এটা এখানে গেল। তারপরে আমরা যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন করার পরে এখানে 2p বাই 2q আসলো। তারপরে এখানে সূত্র ব্যবহার করলাম সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মানে সাইন ডি সূত্র 2 sin c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2, এখানে 2 cos c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। তারপরে আমরা এখানে 2 গুলা বাদ দিলাম, আর সাইন বাই কস মানে ট্যান, কস বাই সাইন মানে কট লিখলাম। তারপরে এই কটটাকে যদি 1 বাই নিয়ে বানানো হয়, নিচে দেওয়া হয়, তাহলে ট্যান থিটা হবে। তারপরে আর আর গুণ করে দেওয়া হলো, এটাই আমাদের প্রমাণ ছিল। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ আমরা প্রমাণ দেখব। ও বিন্দুতে ক্রিয়ারত এখানে পি ও কিউ বলদার লব্ধি দেওয়া আছে আর একটি সরলরেখা তাদের ক্রিয়ারেখাগুলিকে যথাক্রমে এল এম এন বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এটা। এই প্রমাণটা আমাদের দেখাতে হবে। তো সমাধানটা এখানে সমাধান করার জন্য আমরা একটা চিত্র আঁকবো। ও বিন্দুতে ক্রিয়াশীল বলগুলো নেওয়া দেখানো হচ্ছে এখানে। এই যে ও পি, এটা পি বল, ও থেকে চলে গেছে ও এন রশ্মি দ্বারা পি বল, ও এম রশ্মি দ্বারা কিউ বল, আর ও এন রশ্মি দ্বারা আর বল মানে লব্ধি বল প্রকাশ করা হয়েছে। আর এখানে এই যে বলগুলোর ক্রিয়ারেখাকে একটা মানে এল এম এন বিন্দুতে ছেদ করছে, সেটা এটা তথ্য দেওয়া আছে। এখন আমাদের প্রমাণের জন্য আমরা করব কি, এই যে এই এম এন এল এর করে একটা লম্ব টানবো ও এ। তো প্রশ্ন অনুযায়ী যেটা বলা আছে সেটা আমরা বললাম যে ও বিন্দু থেকে পি ও কিউ বলদের লব্ধি আর এবং একটি সরলরেখা তাদের ক্রিয়ারেখাগুলিকে যথাক্রমে এল এম এন বিন্দুতে ছেদ করছে, যে দুটির উপরে ও এ লম্ব আঁকি। এখন ও এ বরাবর বল দুটির এবং তাদের লব্ধির লম্বাংশ নিয়ে পাই। যেটা আমি লম্ব আঁকার কথা বললাম, এখন আমি লম্বাংশ, এটা লম্বাংশের সূত্র ব্যবহার করে, লম্বাংশের উপপাদ্য ব্যবহার করে প্রমাণটা করা সম্ভব।
তো লম্বাংশের উপপাদ্য এরকম যে বলগুলির লম্বাংশ এক পাশে হবে আর লব্ধির লম্বাংশ আরেকদিকে হবে, মানে বলগুলির লম্বাংশের বীজগাণিতিক যোগফল লব্ধির লম্বাংশের সমান। তো পি বলের লম্বাংশ যদি নেওয়া হয় প্রথমেই, তাহলে হবে পি ইন্টু এল ও এ কস এল ও এ, পি ইন্টু কস এল ও এ, আর কিউ এর জন্য আসবে কিউ ইন্টু কস এম ও এ সমান লব্ধির জন্য আসবে আর ইন্টু কস এন ও এ। আচ্ছা, এটা লেখার পরে এখন আমরা জানি কস কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, সেই ভূমি এখানে আমরা দেখতে পাচ্ছি ও এ, আর অতিভুজ হচ্ছে ও এল, এখানে সেটা বসলাম। তারপরে কস এম ও এর জন্য আসলো ভূমি হচ্ছে ও এ আর অতিভুজ হচ্ছে ও এম, আর লব্ধি আর এর জন্য আসলো ভূমি ও এ আর অতিভুজ হচ্ছে ও এম। আচ্ছা, তারপরে সবগুলা ও এ যদি বাদ দিয়ে দিই আমরা, তাহলে প্রমাণটা চলে আসছে পি বাই ও এল কিউ বাই ও এম আর বাই ও এন। তো এবার আমরা আরেকটা সমস্যা দেখব, সমস্যা এবং তার সমাধান। সমস্যাটা এরকম যে এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও, তার মানে আমাদের শীর্ষবিন্দু থেকে বিপরীত বর করে লম্ববিন্দু আঁকা হলে, লম্ব আঁকানো হলে সেটা ও বিন্দুতে ছেদ করতো। তো লম্ববিন্দু ও হতে বিসি সিএ এবং এবি বাহুর উপরে লম্ব বরাবর যথাক্রমে ক্রিয়াশীল পি কিউ আর বল তিনটি সাম্যাবস্থায় থাকলে প্রমাণ করতে হবে পি কিউ আর সমান সাইন এ সাইন বি সাইন সি। তো এখানে আমাদের এ বি সি, এটা বিসি গুলো এই পাশে চলে আসছে। আচ্ছা, আমাদের চিত্রটাই আমরা অপোজিটে নিয়ে যেতে পারি পুরোটাই। হ্যাঁ, এবার চিত্রটা দেখা যাচ্ছে যে যে ত্রিভুজ এবিসি এর আমাদের ও হচ্ছে লম্ববিন্দু, সেখান থেকে আমাদের বিসি, আমাদের বিসি এসি বা সিএ এবং এই বিয়ের উপরে যথাক্রমে ওডি আর ওই আর ও এফ লম্ব টানা আছে। তো আমাদের প্রমাণ করতে হবে যে পি কিউ আর বলের অনুপাত সাইন এ সাইন বি সাইন সি সমান। তো মনে করি এখানে আমরা একটু বর্ণনা দেব যে মনে করি এবিসি ত্রিভুজের লম্ব কেন্দ্র ও বিন্দু হতে বিসি সি এ বি বাহুর উপর যথাক্রমে লম্ব যথাক্রমে ওডি ওই ও ও এফ। প্রশ্ন অনুযায়ী ওডি ওই ও ও এফ বরাবর ক্রিয়াশীল যথাক্রমে পি কিউ ও আর বল তিনটি সাম্যাবস্থা আছে। তো বল যদি সাম্যাবস্থা থাকে তাহলে লামির সূত্র ব্যবহার করা সম্ভব। লামির সূত্র হচ্ছে এরকম যে প্রত্যেকটা বল বলের মান অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। তার মানে এরকম হবে পি বাই সাইন ই ও এফ, এই যে পি বাই সাইন ই ও এফ, কিউ বাই সাইন ডি ও এফ, আর আর বাই সাইন ই ও ডি বা ডি ও ই। তো এটা লিখলাম, লেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ই ও এফ এই কোণটা সমান পাই মাইনাস এ কোণ লেখা সম্ভব। কারণ কি, যে এই যে ই বিন্দুতে আর এই বিন্দুতে যেহেতু সমকোণ উৎপন্ন হয়েছে, তাহলে আমাদের অবশ্যই এ কোণ আর ও বিন্দুতে কোণ মিলে 180 হবে। তাহলে ও বিন্দুর কোণটা সমান পাই মাইনাস এ কোণ হবে, সেটা এখানে লেখা হলো। ঠিক সেভাবে কিউ বাই পাই মাইনাস বি কোণ, আর বাই পাই মাইনাস সি কোণ, এগুলো লেখা হলো। লেখার পরে আমাদের জানি তো ওই যে ত্রিকোণমিতির নিয়ম অনুযায়ী পাই মাইনাস সাইন পাই মাইনাস এ সমান সাইন লেখা যাবে, এখানে সাইন বি লেখা যাবে, এখানে সাইন সি লেখা যাবে। আর এই অনুপাতকে আবার এইভাবে লেখা সম্ভব, পি অনুপাত কিউ অনুপাত আর সমান সাইন এ অনুপাত সাইন বি অনুপাত সাইন সি। ব্যাস, এটাই প্রমাণের বলা ছিল, প্রমাণ করতে বলা ছিল, ব্যাস প্রমাণ হয়ে গেল। তো এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব, এটা বোর্ডের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা। তো সমস্যাটা এরকম, পি ও কিউ বল দ্বারা যথাক্রমে একটি হেলানো তলের দৈর্ঘ্য এবং ভূমির সমান্তরালে ক্রিয়ারত থাকলে
প্রত্যেকে এককভাবে তলের উপরস্থ ডাব্লু ওজনের একটি বস্তুকে ধরে রাখতে পারে। প্রমাণ করতে হবে যে 1/p² - 1/q² = 1/w², অথবা এটা ক্যালকুলেশন করলে এটা আসবে। তো আমাদের সমস্যাটা এরকম ছিল যে একটা হেলানো তলের উপরে কোনো একটা ওজন যদি রাখা হয় ডাব্লু ওজনের, তাহলে সেটা তো পড়ে যাওয়ার কথা, কিন্তু তাকে থামানোর জন্য একটা তল বরাবর একটা বল ক্রিয়া করে থামা রাখবে, আরেকবার আনুভূমিক বরাবর ক্রিয়াশীল একটা বল তাকে স্থিতিশীল অবস্থায় রাখবে। তো এই দুটো কন্ডিশন অনুযায়ী আমাদের এই প্রমাণটা নিয়ে আসতে হবে। তো আমাদের যেহেতু এখানে বলগুলো সাম্যাবস্থা আছে, তাহলে আমরা এখানে লামির উপপাদ্য ব্যবহার করতে পারবো। তো লামির উপপাদ্য ব্যবহার করার জন্য আমাদের কোণগুলো দরকার। যেসব বল ব্যবহার করব তাদের বিপরীত অন্য বল দ্বারা অন্তর্গত কোণগুলো দরকার হবে। সেই কোণগুলো আমরা এখানে একটু দেখে নিই। যে এখানে পি বল, তার আগে একটা কথা বলিনি যে আমাদের তলের প্রতিক্রিয়া সবসময় তলের লম্ব বরাবর ক্রিয়াশীল হয়। তাহলে এটা হচ্ছে তলের প্রতিক্রিয়া আর, আর এটা হচ্ছে পি বল ক্রিয়াশীল, আর বস্তুর ওজন সবসময় নিচের দিকে কাজ করবে, সেজন্য এটা এই বরাবর কাজ করতেছে নিচের দিকে। তো আমি যখন পি বল নেব, তার জন্য কোণ প্রয়োজন হবে আমাদের এই যে আর এবং ডাব্লুর মধ্যবর্তী কোণ। তো এই তলটা যদি আলফা কোণে হেলানো থাকে, তাহলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই বি বিন্দুতে কোণটা তৈরি হচ্ছে 90 - আলফা, আর এটা আবার লম্ব, এটা 90। তাহলে পি বাই এখানে 90 + 90 - আলফা লেখা সম্ভব, আর ডাব্লু বাই এখানে দেখা যাচ্ছে যে 90। আর যখন দ্বিতীয় ক্ষেত্রে আসবো, তখন আমরা কিউ বাই আগের মতো 90 + 90 - আলফা লিখতে পারবো, আর ডাব্লু বাই এখানে অবশ্যই যে আলফা আমাদের এটা 90 + আলফা লিখতে পারবো। তো যেটা বলা হলো সেটা আমরা এখানে লিখলাম যে প্রথম ক্ষেত্রে লেখার পরে এখানে আমাদের আর এর প্রয়োজন নাই। এটা আমরা প্রথম দুটা অনুপাতকে নিয়ে কাজ করব। তাহলে কাজ করলে এখানে পি বাই যে 90 + 90 180 হবে, সেটার জন্য আমরা পাচ্ছি সাইন আলফা, আর এখানে সাইন 90 মান আবার 1 বসানোর পরে আমরা পি সমান ডাব্লু সাইন আলফা পেলাম। আর দ্বিতীয় ক্ষেত্রের শর্ত ব্যবহার করে আমরা কিউ সমান ডাব্লু সাইন আলফা বাই কস আলফা পেলাম। তারপর লেফট সাইড যেটা ছিল সেটা নেওয়ার পরে আমরা মানগুলো বসালাম, পি আর কিউ এর মান। তারপরে জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের প্রমাণটা চলে আসতেছে। আর সেটা নিয়ে আরেকটু কিছু ক্যালকুলেশন করলে আমাদের প্রমাণের আর একটা অংশ চলে আসবে। তো এবার আমরা সমস্যা 8-এ যাব। এই সমস্যা 8, এটা 8.2 প্রশ্নমালার সমস্যা। তো সমস্যাটাই এরকম যে একটি কঠিন বস্তুর এ ও বি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সদৃশ সমান্তরাল বল পি ও কিউ যদি পরস্পর স্থান পরিবর্তন করে, তবে লব্ধির ক্রিয়াবিন্দু এ বি সরলরেখা বরাবর ডি দূরত্বে সরে যাবে। প্রমাণ করো যে ডি সমান পি - কিউ বাই পি + কিউ এ বি। তো আমাদের এখানে এ আর বি বিন্দুতে দুটো বল প্রথমে ক্রিয়াশীল ছিল, যেখানে পি বড় কিউ ছোট। তো আমরা প্রথমে ধরে নিলাম যে দুজনের লব্ধি সি বিন্দুতে ছিল। এটা যেহেতু পি বল বড়, পি বিন্দুর কাছাকাছি বিন্দুটা আমরা নেব। আর পরবর্তীতে আমাদের পি বল চলে যাবে বি বিন্দুতে, আর কিউ বল চলে আসবে এ বিন্দুতে। তখন আমরা আবার দেখতে পাবো যে লব্ধিটা সরে যাবে, বড় বলের দিকে সরে যাবে, সেটা আমরা নাম দেব সি ড্যাশ। তারপরে আমরা এই যে এখানে শর্তগুলা বসাবো। প্রথমে পি ইন্টু এ সি সমান কিউ ইন্টু বি সি। এটা আমাদের যেহেতু সদৃশ সমান্তরাল বল ক্রিয়াশীল হয়ে আছে, সেজন্য সেই সূত্র হতে আমরা এটা লিখতে পারবো পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি। সেটা থেকে হিসেব করে আমরা প্রথমে এই যে এসির মানটা বের করে রাখবো। পরবর্তীতে আমরা করবো কি, পি ইন্টু, যেহেতু পি বলটা বি বিন্দুতে চলে আসছে, তাহলে পি ইন্টু বি, আর লব্ধি ধরে দেবো সি ড্যাশ, তাহলে পি ইন্টু বি সি ড্যাশ আর কিউ ইন্টু এ সি ড্যাশ। সেটা থেকে আমরা এই এ সি ড্যাশের মানটা বের করে রাখবো। তারপরে আমরা এ সি ড্যাশ মাইনাস এ সিটা লিখবো। লিখলে দেখা যাবে যে
এই রেজাল্টটা চলে আসবে, যেটাই হচ্ছে ডি। ডি দূরত্বে সরে যাবে, আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এই দূরত্বটা ডি, সি সি ড্যাশ। আমি যেগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে, এই ক্যালকুলেশনটা দেখে নিলেই হবে। আচ্ছা, এই প্রশ্নমালার আরেকটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দু এবিসিতে তিনটি সদৃশ সমান্তরাল বল পি কিউ আর ক্রিয়াশীল। তিনটা সদৃশ সমান্তরাল বল পি কিউ আর ক্রিয়াশীল। তো তাদের লব্ধি ত্রিভুজের ভর কেন্দ্রগামী হলে দেখাতে হবে পি সমান কিউ সমান আর। তার মানে তিনজন মিলে লব্ধিটা কাজ করবে ভর কেন্দ্রে। এখানে চিত্রে ভর কেন্দ্র দেখানো হচ্ছে জি। তো আমরা প্রমাণের দিকে যাই, যে মনে করি এবিসি ত্রিভুজের এডি মধ্যমাটি বিসি কে ডি বিন্দুতে ছেদ করছে। যেহেতু ভর কেন্দ্রের অবস্থান মধ্যমার উপরে হয়, সেজন্য এই বর্ণনাটা নিয়ে আসা হলো যে এডি মধ্যমা যে বিসি কে ডি বিন্দুতে ছেদ করছে এবং জি বিন্দুতে যে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত হবে। এটা আমরা জানি যে মধ্যমা 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত হয়। তাহলে জি বিন্দুটি হবে ত্রিভুজটির ভর কেন্দ্র। আমাদের জি বিন্দুটা ভর কেন্দ্র। তো প্রশ্ন অনুযায়ী সদৃশ সমান্তরাল বল তিনটি জি বিন্দুগামী, তিনটা বল জি বিন্দু দেখেছে। এই জন্য আমরা করবো কি যে দেখতে পাবো যে এই বি আর সি বিন্দুতে ক্রিয়াশীল যথাক্রমে কিউ এবং আর বলের লব্ধি এই বিসি আর এই যে এডি রেখার এই ডি বিন্দুতে ক্রিয়াশীল হবে। তো সেটা আমরা এই যে বললাম এখানে যে অতএব কিউ এবং আর বলের লব্ধি বিসি এবং এডি হচ্ছে বিন্দু দুই দিয়ে যাবে। আর সদৃশ সমান্তরাল বলের ক্রিয়াশীল হয় লং, আমরা এই ইয়ার লিখতে পারবো, সম্পর্ক লিখতে পারবো কিউ ইন্টু বিডি আর ইন্টু সিডি। এই যে কিউ ইন্টু বিডি আর ইন্টু সিডি। আচ্ছা, এখন এটা বিসি এর মধ্যবিন্দু ডি হওয়ার কারণে আমরা বিডি আর সিডি এই দুটা সমান পাবো, আর সমান পাওয়ার কারণে এই দুটোকে আমি বাদ দিতে পারবো। বাদ দিয়ে কিউ আর আর আসলো। তো আবার আর ও ডি ও এই বিন্দুতে ক্রিয়ারত যথাক্রমে কিউ প্লাস আর এবং পি সদৃশ সমান্তরাল বলদের লব্ধি জি বিন্দু দিয়ে যায়। এই যে এই তাহলে ডি বিন্দুতে ক্রিয়াশীল বল এখন আসলো আমাদের কিউ প্লাস আর, আর এই বিন্দুতে পি ছিল। তাহলে এই দুজনের লব্ধি এখন আমাদের জি বিন্দুতে যাবে। তার মানে পি ইন্টু এজি আর কিউ প্লাস আর ইন্টু ডিজি আমরা লিখতে পারবো। এখানে সেটা লিখলাম। লেখার পরে আমাদের একটু আগে প্রমাণ করা হয়েছে কিউ সমান আর, তাহলে আর জায়গায় কিউ বসানো হলো। তাহলে 2q বাই পি সমান এখানে এজি বাই জিডি, আর এজি বাই জিডি সমান 2:1, কারণ মধ্যমা 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তো এটা বসে দেওয়ার পরে আমাদের 2 বাদ দিলে পি আর কিউ সমান হয়ে গেল। তাহলে আগে পাইলাম কিউ এবং আর সমান, এখন পাইলাম পি এবং কিউ সমান। তাহলে আমরা একবারে বলতে পারি পি কিউ আর সবাই সমান। আচ্ছা, আমরা আর একটা সমস্যা দেখব। এই যে 20 সেন্টিমিটার দীর্ঘ একটি হালকা এবি লাঠি দুইটি পেরেকের উপর অবস্থিত। এই যে এবি, এটা লাঠির দৈর্ঘ্য, দুটা পেরেক আমাদের সি আর ডি বিন্দু হবে হয়তো অবস্থিত। তো পেরেক দুটির দূরত্ব লাঠির দৈর্ঘ্যের অর্ধেক। তার মানে আমাদের এখানে সিডি হবে এবি এর অর্ধেক। এ ও বি বিন্দুতে 2W ও 3W কেজি ওজন ঝুলিয়ে লাঠিটিকে এমনভাবে স্থাপন করা হলো যেন পেরেক দুটির উপর সমান চাপ পড়ে। আমাদের এখানে 2W, এখানে 3W দেওয়া হলো। তো এতে আমাদের পেরেক দুটির উপরে সমান চাপ পড়তেছে। পেরেক দুটির অবস্থান নির্ণয় করতে হবে। তার মানে এ থেকে সি বিন্দু কত দূরে, বি থেকে ডি বিন্দু কত দূরে, এরকম আমাদের সম্পর্ক দেখাতে হবে। তো মনে করি আমি যেটা বলছিলাম যে লাঠিকে সি ও ডি বিন্দুতে দুটি পেরেকের উপর স্থাপন করা হয়েছে এবং সিডি এর মধ্যবিন্দু ই, আমরা মধ্যবিন্দুটা এটা ধরে নিলাম সিডি এর মধ্যবিন্দু ই। তো প্রশ্ন অনুযায়ী সিডি সমান হাফ এবি, যেটা
আমি ইতিপূর্বে বলছি। তো এবি দৈর্ঘ্য আমাদের আসলে 20, তাহলে সিডি হলো 10। তাহলে সেই হিসেবে আমাদের এখন সি ই আর ডি হবে 5, সেটা দেখানো হলো। তারপর সি ও ডি বিন্দুতে স্থিত ব্রেকের উপর লাঠিটি ভারসাম্য অবস্থায় আছে এবং ব্রেক দুটির উপরে চাপ সমান চাপ পড়ে। তাহলে আমরা অতএব এ ও বি বিন্দু থেকে যত 2W ও 3W কেজি ওজনের বদল অবধি সিডি এর মধ্যবিন্দু ই তে ক্রিয়া করবে। যেহেতু এই দুটোতে সমান চাপ পড়তেছে, তাহলে বলা যায় যে আমাদের এদের মধ্যবিন্দুতে লব্ধিটা কাজ করতেছে। সেজন্য আমরা এখানে এইভাবে লিখতে পারবো 2W ইন্টু এই, 2W ইন্টু এই আর 3W ইন্টু বিই। আচ্ছা, লেখার পরে আমরা এই বি কে ভাঙলাম, এ বি মাইনাস এই, তারপরে এ বির মান বসানো হলো, আর এগুলো গুণ করে এক পাশে নিয়ে এসে এর মান আসলো 12। তাহলে এই যদি 12 হয় তাহলে এসি হবে, এই যদি 12 হয় তাহলে এসি হবে 20 বিয়োগ 12 সমান, না এখানে 20 বিয়োগ 12 বিয়োগ 5, এখানে আসছে আমাদের এই সমান 12, এ ই সমান 12। তাহলে আমাদের এখানে বিই হবে আমাদের, এখানে ছিল 5 আর বিডি তো আমরা জানি না, এই যে 12 বিয়োগ 5 7, এসি, এসি হচ্ছে এই মাইনাস সিই, এসি হচ্ছে এই মাইনাস সি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের আসলো 12 বিয়োগ 5 7। আবার এই যে বিডি সমান বিই মাইনাস ইডি, আমাদের বিডি সমান বিই মাইনাস ইডি। এখন ইডি আবার কত, ইডি তো 5, বিই আবার হবে কত, এবি মাইনাস এই। তাহলে সেইভাবে মানটা বসানোর পরে আমাদের আসতেছে 3, তার মানে বিডিটা আসছে 3। তার মানে পেরেক দুটির অবস্থান এই যে এই প্রান্ত থেকে এখানে 7 আর এদিকে 3 সেন্টিমিটার দূরে, এই সমান 7 আর বিডি সমান 3 সেন্টিমিটার দূরে। তো এই ছিল মোটামুটি এই প্রশ্নগুলোর জন্য বিভিন্ন তথ্য, সূত্র এবং গুরুত্বপূর্ণ সমস্যা। তো আজ এই পর্যন্তই। আল্লাহর কাছে সবার জন্য মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবার প্রতি জানাই আবারও সালাম। আসসালামু আলাইকুম।